আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ নিয়ে আলোচনা কোনো মতেই থামছে না। বহুমুখী আলোচনা। আওয়ামী লীগের নেত্রী বা সভানেত্রী শেখ হাসিনা, তাকে নিয়ে আলোচনা হচ্ছে। শেখ রেহানাকে নিয়ে আলোচনা হচ্ছে। জনাব সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের যে বর্তমান কমিটি, সেই কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং জনরোষ রয়েছে, এবং অনেকেই মনে করছেন যে এই সমস্ত লোকজনের কারণে আওয়ামী লীগ দলগতভাবে গত ১০ বছর ধরে ক্রমাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আওয়ামী লীগের যত দুর্গতি, সেই দুর্গতিকে যদি ৩ ভাগ করা হয়, তাহলে এক ভাগ হলো সেই আওয়ামী লীগের যে সকল সেই দুর্নীতিবাজ ব্যবসায়ী, সাংবাদিক, আমলা, কামলা তারা ছিলেন, তাদের একটা সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেটটি দেশের অর্থ পাচার, অর্থ লোপাট, প্রতিপক্ষকে আক্রমণ করা, প্রতিপক্ষের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়ে নিজেদের মধ্যে একটা সিন্ডিকেশন করে চাল, ডাল, আটা, ময়দা, তেল, চিনি এই কয়েকটি পণ্যকে তারা জিম্মি করে হাজার হাজার কোটি টাকা তারা গত ১৭ বছর আয় করেছে, দেশের বাইরে পাচার করেছে এবং নিজেরা স্ফীত হয়েছে। আবার বলছি, এই গ্রুপটি হলো, এদের মধ্যে সাংবাদিক আছে, এদের মধ্যে ব্যবসায়ী আছে, এদের মধ্যে আমলা আছে, এদের মধ্যে কামলা আছে। কারা কারা আছে আপনাদের সেগুলো সব মুখস্থ, কিন্তু এরা একটা গ্রুপ। দ্বিতীয় আরেকটা গ্রুপ হলো দলের মধ্যে মন্ত্রী, এমপি এবং মন্ত্রী এমপির বাইরে মেয়র, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে অন্য যে সকল রাজনীতিবিদ রয়েছেন, এর মধ্যে ইউনিয়ন চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত আছেন। তো এই সিন্ডিকেটের যারা লোকজন, তারা একেবারে সর্বনিম্ন যদি কেউ চুরি করে থাকে ১০০ কোটি টাকা করেছে, আর উঁচে তো হাজার হাজার কোটি টাকা। এমন অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে যারা গত ১৭ বছরে শত শত কোটি টাকা চুরি, চামারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো করে দেশ এবং দেশের বাইরে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এবং সেটা কারো নাম বলবো না, আমি শুধুমাত্র একটা উদাহরণ দেই। এক ব্যবসায়ীকে আমি জানি, এই আওয়ামী লীগ পতনের ঠিক মাস ৩ আগে সেই ব্যবসায়ীর একটা বড় জমি একজন চেয়ারম্যান কিনবেন, উত্তরবঙ্গের একজন চেয়ারম্যান। তো জমি বেশ বড় মাপের জমি, জমির মূল্য ধরুন হয়তো ২৫ কোটি টাকা। এখন এই জমির জন্য তিনি ৫০ লাখ বা ১ কোটি টাকা সেই ব্যবসায়ীকে তিনি অ্যাডভান্স দিলেন যে জমির দলিল হবে। এর মধ্যে শেখ হাসিনার পতন হয়ে গেল, আর সেই চেয়ারম্যান এই যে পালিয়ে গেল, আর ওই ব্যবসায়ীর কাছে তার টাকা চাওয়ার মতো অবস্থা রইল না। তো বোঝার চেষ্টা করুন যে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এই অবস্থা। অনেক সংসদ সদস্য যাদের বিরুদ্ধে বদনাম যে তারা মানে বস্তা ভরে ভরে ঘুষ খেতেন, এবং তাদের যে টাকা ডেইলি তাদের যে টাকা ইনকাম হতো, এটা গণনা করার মতো অবস্থা তাদের ছিল না। এই জন্য অনেকের বাড়িতে টাকার মেশিন ছিল, টাকা গণনা করার মেশিন ছিল সংসদ সদস্যদের। মন্ত্রীদের কথা বাদ দিলাম, আমি বেশ কয়েকজন লোককে চিনি যাদের কথা এখন ইন্টারনেটে খুব আলোচনা হচ্ছে, যারা কেউ হুইপ ছিলেন বা কেউ সংসদ সদস্য ছিলেন, নিজের নামে, মেয়ের নামে ইংল্যান্ডে, কানাডাতে ২০০ কোটি ৩০০ কোটি টাকা দামের বাড়ি কিনেছেন। মার্সিডিস মেব্যাস এর যে জিপগুলো, একদম হাই গ্রেডের যে জিপগুলো, ৫,০০০ সিসির যে জিপগুলো, সেগুলো তারা ওই বিদেশে চালাচ্ছেন। অনেকে সেই রোলস রয়েস গাড়ি একাধিক, ছেলের জন্য একটা কিনেছেন, নিজের জন্য একটা কিনেছেন, রোলস রয়েস প্যান্থম এই গ্রেডের গাড়ি তারা চালাচ্ছেন ইউএসএতে। তো এই যে দুর্নীতিবাজ যে একটা গ্রুপ, আওয়ামী লীগের যারা এই মুহূর্তে পালিয়ে আছেন কিন্তু কম্পারেটিভলি অনেস্ট, তারা এই দুর্নীতিবাজ গ্রুপটিকে, দলের মধ্যে যারা নেতা তাদেরকে বাদ দেওয়ার জন্য দলীয় সভানেত্রীকে প্রাণান্তভাবে তারা চেষ্টা চালাচ্ছেন, কনভিন্স করছেন যে এদের দ্বারা হবে না। এরপরে আরেকটি গ্রুপ রয়েছেন
দলের মধ্যেই এরা মনে করছেন যে সব দায় শেখ হাসিনার। তারা শেখ হাসিনাকে মাইনাস করতে চাচ্ছে, শেখ হাসিনার পরিবর্তে জয়কে আনতে চাচ্ছে, শেখ হাসিনার পরিবর্তে পুতুলকে আনতে চাচ্ছে, শেখ হাসিনার পরিবর্তে রেহানাকে আনতে চাচ্ছে, এবং দলের একেবারে গভীর আমরা এখান থেকে যেই কথাগুলো শুনি। এটা গেল আওয়ামী লীগের মধ্যে এই ত্রিমাত্রিক রসায়ন হচ্ছে দলের নেতৃত্ব পরিবর্তনের জন্য। আর অন্যদিকে যেটি বিভিন্ন মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগের কথা শোনা যাচ্ছে, সেই রিফাইন্ড আওয়ামী লীগে অনেকের নাম আসছে বাংলাদেশে। আইভির নাম আসছে, সেলিনা হায়াত আইভি, সাবের হোসেন চৌধুরী থেকে শুরু করে আরও অনেকের নাম আসছে। কেউ কেউ অবশ্য আমার নামও বলছে। কিন্তু আল্লাহর ওয়াস্তে বলছি যে এই ধরনের কোনো জিনিসের সঙ্গে আমার কখনো সংযোগ ছিল না, আগামীতেও হবে না, আর এই ধরনের কর্মকাণ্ডে আমি আর বাকি জীবনে জড়াবো না। কাজে এই জিনিসগুলো অনেকে দুষ্টামি করে বলে যে আপনার নামও তো এভাবে শোনা যাচ্ছে, হোয়াট এভার মেবি। আমি একেবারে প্রথম দিন থেকে বলেছি যে ১-১১টি আমি খুব ক্লোজলি দেখেছি। ১-১১ সময় বিএনপিকে, আওয়ামী লীগকে ঘনিষ্ঠভাবে দেখেছি। এর কারণ হলো ২০০১ সন থেকে আমি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। তো সেই সুবাদে ১-১১ সময় আমি যে বিভৎস স্বরূপ আওয়ামী লীগের, সেনাবাহিনীর, বিএনপির সবার একটা বিভৎস স্বরূপ আমি দেখেছি। এখানে আসলে ফ্যামিলি ডাইনেস্টি বা দলের যে প্রধান পারিবারিক যে রাজনীতি, এর বাইরে আসলে নেতাকর্মীরা একসেপ্ট করে না। যতদিন পর্যন্ত শেখ হাসিনা জীবিত আছে ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার বাইরে কোনো রাজনীতি হবে না। নো রিফাইন্ড, নো সুপার রিফাইন্ড, নাথিং। এটা যে বলুক না কেন, স্বয়ং যদি ডোনাল্ড ট্রাম্প, স্বয়ং যদি মোদি, এরপরে শি জিনপিং, এরপরে ধরুন ভ্লাদিমির পুতিন, সব বাংলাদেশে আসে, এসে আওয়ামী লীগের কাউন্সিল হয়, সেই কাউন্সিলে যদি বলে যে আমরা শেখ হাসিনার পরিবর্তে জয়কে মনোনীত করলাম, এটাও হবে না। এটাই বাংলাদেশ আওয়ামী লীগের ম্যাথমেটিক্স। কাজেই যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা রয়েছে তাকে কেন্দ্র করেই রাজনীতির হিসাব করতে হবে এবং গুনতে হবে। এর বাইরে সাধারণ সম্পাদক, অন্যান্য পদ পদবিগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। তো সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা চলে আসবেন আগস্ট মাসের মধ্যে বা আগামী ৬ মাসের মধ্যে, এই ধরনের কথাবার্তা যেভাবে হচ্ছে, একই সঙ্গে অন্যান্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়েও কিন্তু নিদারুণ কথাবার্তা হচ্ছে। তো সেক্ষেত্রে অনেকে বলার চেষ্টা করছেন যে অমুককে কমিটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অমুকের নাম শোনা যাচ্ছে না, অমুক আর আসবে না, ওর ব্যাপারে নেত্রী ভীষণ রকম বিক্ষুব্ধ। এ সকল কথাবার্তা বলা হচ্ছে, যদিও আমি কথাগুলো বিশ্বাস করি না। বিশ্বাস করি না এই কারণে, জাস্ট দুটো উদাহরণ দিই। একটা তারেক জিয়াকে নিয়ে একটা উদাহরণ দিই, আর একটা হলো যে শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনার উদাহরণটা এরকম, আমার পাশে বসতেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হয়েছিলেন পরে নসরুল হামিদ বিপু। তো বিপু ভাই আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল, সম্পর্ক ছিল। উই ইউজ টু শেয়ার ম্যানি থিংস। পরবর্তীতে আমি জেলে যাওয়ার পরে আর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি, কিন্তু আমরা সংসদে যে ৫টি বছর ছিলাম, আমি, বিপু, ইকবালুর রহিম, নজরুল ইসলাম বাবু, মুরাদ জং, আমরা এই কজন একেবারে হরিহর আত্মার মতো পাশাপাশি বসতাম। একেবারে সামনের সারিতে আরও ২ জন লোক ছিলেন। একজন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব, কামাল সাহেবের পরে আব্দুল মজিদ, সেই অ্যাডভোকেট মজিদ, হবিগঞ্জের এমপি। আর একটা ছিল জাহির, অ্যাডভোকেট জাহির। আর পার্লামেন্টারি যে কমিটি ছিল, এই কমিটির যারা সদস্য প্রায় সবার সঙ্গে, এই যে এখন বিএনপির মঞ্জু সাহেব আছেন, তারপরে রেজা আছেন, জাতীয় পার্টির হুইপ ছিলেন বা চিফ হুইপ ছিলেন, রেজা আছেন। এরপরে ওমর ফারুক চৌধুরী রাজশাহীতে পরবর্তীতে শিল্প প্রতিমন্ত্রী হয়েছিলেন। ওনাদের সবার সঙ্গে আমার একেবারে হরিহর আত্মার বন্ধুত্ব ছিল। তো সেই সুবাদে প্রায় সব কিছুই নসরুল আহমদ বিপু আমাকে শেয়ার করতেন। একদিন দেখি তার খুব মন খারাপ। আমি বললাম যে, বিপু ভাই কী হলো, আপনার মন খারাপ কেন? বললো যে, রনি আর বলো না, সকালবেলা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম। তো প্রধানমন্ত্রী একেবারে রেগে মেগে অস্থির, কেন আসছো, আমার কাজ নাই, অলওয়েজ ডিস্টার্ব করো, যাও। একথা বললেন, আমি মাথা নুয়ে সেখান থেকে চলে আসতেছিলাম। তো আমি যখন চলে আসলাম, উনি আবার ডাকালেন, ডাকিয়ে একেবারে সেই গণভবনের দোতলায় নিয়ে গেলেন। ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা সেই গল্প, দুপুরে খাওয়া দাওয়া ইত্যাদি। গল্পের এক ফাঁকে জিজ্ঞেস করলেন, আচ্ছা
মহিউদ্দিন খান আলমগীরকে যদি অর্থমন্ত্রী বানাই তাহলে কেমন হয়? তো বিপু সাহেব বললেন যে হ্যাঁ আপা, ভালো হয়। এর কারণ হলো যে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করছেন, এখানে ইতিবাচক কথা বলাটাই রাজনৈতিক রেওয়াজ। তো সেখানে প্রধানমন্ত্রী বললেন যে এই তোমাদের একটা খারাপ অভ্যাস, যখন যা কিছু জিজ্ঞাসা করি সুর মিলাও আর দালালি করো। ওনাকে যদি অর্থমন্ত্রী বানানো হয়, উনি একদিনের মধ্যে পুরো বাংলাদেশ লুটপাট করে খেয়ে ফেলবেন। তো যাই হোক, এই কথা বললেন। নসরুল হামিদ বিপু শুনলেন, চুপচাপ থাকলেন। পার্লামেন্টে এসে শুনেন যে মহিউদ্দিন খান আলমগীরকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। তখন তিনি হাসলেন যে এই যে আজকে বিকেলবেলা দুপুরের সময় ওনার সঙ্গে আমার যে কথা হলো প্রধানমন্ত্রী, এবং স্বয়ং প্রধানমন্ত্রী যার সম্পর্কে এই কথা বললেন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হলো। কাজেই রাজপুরুষদের যে কমিটমেন্ট বা তাদের যে যাকে বলা হয় রাগ বিরাগ, এটা কখন কিভাবে থাকে বলা যায় না। তারেক রহমান সাহেবের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি অনেককে মন্ত্রী বানিয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। তিনি যাদেরকে একেবারেই পছন্দ করতেন না, অনেকের সঙ্গে কথা বলতেন না, অনেকে কথা বলার জন্য, তার সাথে দেখা করার জন্য ইংল্যান্ডে গিয়েছেন, দিনের পর দিন বসে থেকেছেন, দেখা করেননি। অনেককে তিনি মঞ্চ থেকে, অর্থাৎ ওই লন্ডন থেকে তিনি সেই যে সকল পাবলিক মিটিং কন্ডাক্ট করেছেন, তো সেই মিটিংয়ের মঞ্চে অনেক লোক বসা ছিল, তাদের মধ্যে কাউকে কাউকে তিনি বলেছেন যে গেট আউট, মঞ্চ থেকে নামো। এইরকম লোকদের অনেককে মন্ত্রী বানানো হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রী বানানো হয়েছে। আবার অনেককে, যাদেরকে মনে করা হতো যে বিএনপি যদি কোনোদিন ক্ষমতায় আসে, একজন লোক যদি মন্ত্রী হয় তাহলে এই লোকটি মন্ত্রী হবে, এরকম অনেক মানুষ মন্ত্রী তো দূরের কথা এমপি পদে মনোনয়নও পায়নি। তো কাজেই এই যে বাইরে যত কথাবার্তা হয়, এটা আসলে মানে আমাদের একটা প্রেডিকশন, আমরা বলি, কিন্তু বাস্তবে বিএনপি, আওয়ামী লীগ বা জামাত, এই বড় বড় যে রাজনৈতিক দল, ইভেন এরশাদ, তারা আসলে শেষ মুহূর্তে কি কারণে, কার প্রলোভনে, কার ইনফ্লুয়েন্সে, কার প্রভাবে কাকে বাদ দেন আর কাকে গ্রহণ করেন, এটা স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। কাজেই শেখ হাসিনা এখন কার প্রতি রাগ আছেন, কাকে ভালোবাসছেন, এটা মানে বলা যাবে না। যেমন অনেকে বলেন, মানে সত্য মিথ্যা আমি জানি না, অনেকে বলেন যে তিনি এখন সেই এসালামের নাম শুনতে পারেন না, তিনি এখন সালমান এফ রহমানের নাম শুনতে পারেন না। আর একজন বলেন যে তিনি এখনো পর্যন্ত মনে করেন সালমান এফ রহমান কোনো অন্যায় করেনি, তার কোনো টাকা নেই এবং তার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে তাকে শেষ করে দেওয়া হয়েছে, এবং আওয়ামী লীগ করার কারণে তার যতটুকু হালাল ব্যবসা ছিল সেটাও নষ্ট করে দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতা আমাকে এই কথা বলেছেন, এবং শেখ হাসিনার সঙ্গে তার এই বিষয়টি নিয়ে খোলামেলা আলাপ হয়েছে। তো সেই ক্ষেত্রে নতুন নেতৃত্বে কে আসবেন, কারা কারা আসবেন, এগুলো আসলে এখনো পর্যন্ত শেখ হাসিনা ছাড়া কেউ জানে না। তবে যারা অর্গানাইজ হচ্ছেন, বিশেষ করে প্রবাসে যে সকল ছাত্রনেতা আছেন, যাদের তুলনামূলকভাবে দুর্নীতির যে অভিযোগ, মানে যেটাকে বলা হয় পুকুর ডাকাতি, পুকুর চুরি বা সাগর চুরি, এইরকম নাই, কিন্তু আউটস্ট্যান্ডিং একটা, যাকে বলা হয় ছাত্র রাজনীতির একটা ট্র্যাক রেকর্ড আছে, তারা সবাই কিন্তু কাজ করছেন। যেমন এনামুল হক শামীম, নজরুল ইসলাম বাবু, গোলাম রব্বানী, ছাত্রলীগের যে সেক্রেটারি গোলাম রব্বানী, তারপরে লিয়াকত শিকদার, ছাত্রলীগের সভাপতি, আলাউদ্দিন নাসিম, বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক, তারা সবাই কিন্তু একেবারে হরিহর আত্মার মতো কাজ করছেন। এদের একটা গ্রুপ শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন, আবার একই সঙ্গে এই টোটাল যে কর্মকাণ্ডগুলো চলছে সেই কর্মকাণ্ডের সঙ্গে জয় সার্বক্ষণিকভাবে যোগাযোগ রক্ষা করছেন। তারেক রহমান সাহেব যেভাবে যোগাযোগ রক্ষা করছেন, জয় ঠিক তার চেয়ে আরও কৌশলে, কোনো রকম মানে ওয়েব মিটিংয়ে না এসে কেবলই মাত্র টেলিফোনে, ওয়ান টু ওয়ান বৈঠকে, টেলিগ্রামে খুবই সিক্রেটলি তিনি এই দলকে গুছানোর জন্য সর্বোচ্চ এফোর্ট দিচ্ছেন, এবং খুব ঘন ঘন
আমেরিকার বিভিন্ন স্টেটে যাচ্ছেন, ঘন ঘন দিল্লিতে আসছেন। এ সকল কথাবার্তা শোনা যাচ্ছে। আর এর প্রেক্ষিতে যারা বৃদ্ধ নেতৃত্ব রয়েছেন, আর যাদের সম্পর্কে নাম বললাম না, এর কারণ হলো আপনারা সবাই জানেন, প্রচুর অভিযোগ রয়েছে। তাদেরকে বাদ দিয়ে এই তরুণদের মধ্য থেকে ভালো, ভালো নেতৃত্ব সৃষ্টির জন্য যে চেষ্টা চলছে, এর প্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে আগামীতে আসলে কতটা গুণগত পরিবর্তন আসবে, আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে, ইট ডাজ নট ম্যাটার। ম্যাটার হলো এই যে আমরা যে আওয়ামী লীগকে নিয়ে কথা বলছি, আওয়ামী লীগকে নিয়ে ভিডিও বানাচ্ছি, আপনারা দেখছেন, আওয়ামী লীগকে নিয়ে গান তৈরি করা হচ্ছে, বায়োস্কোপ তৈরি করা হচ্ছে, এবং এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে ভীষণ রকম ব্যস্ত। আওয়ামী লীগের যারা সোশ্যাল মিডিয়াতে খুব ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করছেন, তাদের মধ্যে পক্ষের লোক আছে, বিপক্ষের লোক আছে, আবার এদের মধ্যে ঝগড়া হচ্ছে, ঝাঁটি হচ্ছে, সেগুলো নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। ইট মিনস এখনও আওয়ামী লীগের একটা রাজনৈতিক মূল্য আছে, রাজনৈতিক গুরুত্ব আছে এবং রাজনৈতিক শক্তি আছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।